প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পরই পরীক্ষায় নামছেন বাংলাদেশি শুটার। দীর্ঘ সময় প্রস্তুতি নেয় রবিউলকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন। জমকালো আয়োজনে শুরু হলেও প্যারিস অলিম্পিকে নিয়ে প্রত্যাশিত দর্শক সমাগম। খারাপ আবহাওয়া আর রেল নেটওয়ার্কে হামলাকে দায়ী করছেন অনেকেই। দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়ছে না ঘরোয়া ক্রিকেটে। ক্যালেন্ডার অনুযায়ী হবে জাতীয় লিগ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিবর্তন হতে পারে বিপিএল এর শিডিউল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। প্যারিস অলিম্পিকের খবর। আর্চারির পর শুটিং দিয়ে প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর নিজেদের দ্বিতীয় মিশনে নামবে বাংলাদেশ। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় রবিউলকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন। মনোসংযোগ ধরে রাখতে পারলে তার পক্ষে মেডেল ফাইটে যাওয়া সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। আর্চারির পর শুটিং দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আজ অলিম্পিক মিশন। রবিউল ইসলাম বেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। প্যারিসে আসার পরেও তার প্রস্তুতিটা হয়েছে যথাসাধ্য। তবে পার্টিকুলার ডেটে তিনি যদি তার মনোযোগ ধরে রাখতে পারেন তাহলে ভালো কিছুরই প্রত্যাশা করছে শুটিং ফেডারেশন। আমরা আশা করছি যাতে ও ফাইনাল খেলে। ওর এখানে প্রস্তুতি ভালোই হয়েছে। গত 3-4 দিন প্র্যাকটিস করাতে ভালোই করছে। এখন দেখা যাক, আজকে তো ওদের খেলা। আজকে যদি ওর ম্যাচ টেম্পারমেন্ট ঠিক থাকে তাহলে ভালো করবে। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড এবং সেটা উতরে গেলে মেডেল ফাইটে যেতে পারবেন। সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশন রাউন্ড উতরে মেডেল ফাইটে যেতে রবিউলকে মিনিমাম 630 এভারেজ স্কোর করতে হবে। আমরা যদি রবিউলের এভারেজ স্কোরের দিকে দেখি 630-এর কাছাকাছি কিন্তু তিনি থেকে থাকেন। প্যারিস অলিম্পিকে তিনি যদি সেটা করতে পারেন তাহলে প্রত্যাশা রাখাই যায় হয়তোবা রবিউল মেডেল ফাইটে যেতে পারবেন। আর্চারি এবং শুটিং এই দুটি ইভেন্টের উপর ভরসা করেই প্যারিস অলিম্পিকে এসেছিল বাংলাদেশ। আর্চারিটা হয়েছে মোটামুটি, আজ শুরু হচ্ছে শুটিং। রবিউল যদি নিজের মনোসংযোগ ধরে রাখতে পারেন তাহলে একটা প্রত্যাশা রাখাই যেতে পারে যে একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। প্যারিস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এখন পর্যন্ত হতাশ করেছে প্যারিস অলিম্পিকের দর্শক উপস্থিতি। ফ্যান জোন থেকে শুরু করে প্যারিসের দর্শনীয় স্থানগুলোতে নেই প্রত্যাশিত জনসমাগম, যার ফলে কিছুটা হলেও ফিকে মনে হচ্ছে ফ্রান্সেরই আয়োজন। খারাপ আবহাওয়া আর ফ্রান্সের রেল নেটওয়ার্কে দুর্বৃত্তের হামলার জন্য অলিম্পিক এখন পর্যন্ত প্রত্যাশিত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বলেও ধারণা অনেকের, যদিও তা নিয়ে রয়েছে মতপার্থক্য। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। নানা রকম নেতিবাচক আলোচনা সমালোচনা, এরপর জমকালো উদ্বোধন। প্যারিস অলিম্পিকে আপাতত এই দুই ভাগেই বিভক্ত করা যেতে পারে, যদিও এখনই গেমসের সফলতা ব্যর্থতা নিরূপণ করার জন্য যথেষ্ট সময় গড়ায়নি। তারপরও এটা বলতে হয় যে প্রত্যাশা নিয়ে শুরু করা হয়েছিল প্যারিস অলিম্পিক, সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। স্পেশালি যদি বলি ভক্তদের কথা, অর্থাৎ এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে প্রত্যাশা করা হয়েছিল পুরো পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফ্যানদের, যারা স্পোর্টস লাভার, তাদের সমাগম হবে। যেহেতু এই আসরে অংশ নিচ্ছে 206টি দেশ, তবে পুরো প্যারিস ঘুরে যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য। বৃষ্টির কারণে সমস্যা শুরু হওয়ায় দর্শক কিছুটা কম হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আয়োজন নিয়ে যদি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হয়েছে, যদিও আমি সেটি সামনাসামনি দেখতে পারিনি। আমি বন্ধুদের নিয়ে এখানে স্রেফ ঘুরতে এসেছি। রেল লাইনে হামলা হলেও আমাকে টিকিট পাওয়া কিংবা এই সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যারিসের সবচাইতে হ্যাপেনিং প্লেস আইফেল টাওয়ারের ঠিক সামনে। এখানে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেই ভ্রমণ পিপাসুদের দেখতে পাচ্ছেন, তারা যে শুধুমাত্র অলিম্পিক গেমসকে কেন্দ্র করে এসেছে তা কিন্তু বললে ভুল হবে। বরং আমরা যাদের দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি, গ্রীষ্মকালীন সময়ে অনেকেই ইউরোপ ট্যুরে আসে, সেই ইউরোপ ট্যুরে কিন্তু এসেছে এবং এই সংখ্যাটা কিন্তু বেশ বড়, যারা শুধুমাত্র প্যারিসে ঘোরার জন্য এসেছে, অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নয়। আইফেল টাওয়ার অসাধারণ, আমার কল্পনার চাইতেও তা সুন্দর। এটা বিশাল।
too long. এই যে স্বল্প সংখ্যক দর্শক সমাগম, এর পেছনে দুটো যুক্তি থাকতে পারে। প্রথম যুক্তি হচ্ছে 2 দিন ধরেই প্যারিসে অবিরাম বর্ষণ। অন্য আরেকটা দিক রয়েছে, সেটি হচ্ছে উদ্বোধনের ঠিক আগের রাতে প্যারিসের অর্থাৎ ফ্রান্সের রেল নেটওয়ার্কে কিন্তু হামলা চালানো হয়েছে এবং যার কারণে ফ্রান্সের যে রেল যোগাযোগ সেখানে কিন্তু বড়সড় একটা ধাক্কা খেয়েছে। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত আমাদের কাছে ব্যবস্থাপনায় যতটুকু মনে হয়েছে কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘাটতি তো অবশ্যই রয়েছে এবং যার জন্য কিন্তু গণমাধ্যম সহ সাফার করেছে। তবে সামনের দিনগুলোতে সেই জায়গায় দৃষ্টি দেবে কর্তৃপক্ষ এবং সুন্দর একটি গেমস উপহার দেবে এমন প্রত্যাশা রাখাই যায়। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। নারী এশিয়া কাপের খবর, ভারতের টানা দ্বিতীয় নাকি শ্রীলঙ্কার প্রথম এশিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালে টুর্নামেন্টের সফলতম দলের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। সবশেষ আসর সহ এশিয়া কাপে 5 বার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমবারের মতো এশিয়া কাপ জিততে তাই ইতিহাস গড়ার বিকল্প নেই লঙ্কানদের সামনে। শেষ 5 ম্যাচে কোনো হার নেই ভারতের, মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে তারা। উমেন ইন ব্লুদের 18 জয়ের বিপরীতে লঙ্কানদের জয় 4টি। আগের 8 আসরের 7টির শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। ডিবি কার্যালয়ে কথা বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, সরাসরি যাচ্ছে সেখানে। ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক শহীদুল হল ছাত্রদল, বজলুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রোবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির সে হলো সহসভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে। আমরা এই ঘটনা, এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে, তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কুপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। তারা, আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকেই যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকে মনে করেছে যে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছি, এটা মনে করতেছে জামাত শিবির চক্র, বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে, ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিটিবি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, আমরা মনে করি মামলা রুজু হয়েছে। আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পূর্ব পরিকল্পনা ছিল যে মেট্রো রেলে? অবশ্যই, আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল। একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে, আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক
যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলো জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, এটা অবশ্যই পরিকল্পিত। আমরা এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে, আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা বলে হেয় করব না। গত শুক্রবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গ যে গত শুক্রবারে আপনারা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন, গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাতকে আবার এনেছেন। আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন, কেন এনেছেন, তাদের অবস্থা কি? দেখেন, আমাদের যারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এই সকল দুর্বৃত্তদের, এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। আবারও স্বাগত খেলার সময়। দল নেই তবুও এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে এশিয়া কাপের ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। বিকেল 3:30টায় ডাম্বুলা রণগিরি স্টেডিয়ামে পর্দা নামছে নারী এশিয়া কাপের নবম আসরের। শিরোপা নিষ্পত্তির ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন জেসি। চলমান এশিয়া কাপে 3 ম্যাচে অনফিল্ড ও 2 ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন সাবেক এই ক্রিকেটার। পরিচালনা করেছেন ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচও। তবে কোনো বাংলাদেশি নারী আম্পায়ারের এশিয়া কাপ ফাইনাল পরিচালনা এই প্রথম। চলতি বছরে আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন জেসি। শুধু এশিয়া কাপে নয়, অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করবেন সাথীরা জাকির জেসি। এই ছিল খেলার সময়। দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।